আমি ভিডিও করতে বসেছিলাম জানো, কিন্তু শরীরটা এতটাই খারাপ হলো, মানে এত মাথার যন্ত্রণা তার সাথে পেটের যন্ত্রণা, মানে আমি সারাটা রাত ঠিক করে ঘুমোতে পারিনি। আর আমি বললাম নিকুচি করেছে আমার ভিডিও করার আগে আমার শরীর, কারণ আমি একদমই ইয়ে করতে পারছিলাম না। যাই হোক, সকাল থেকে একটু ঠিক আছি, তাই মনে করলাম যে পুরো ঘটনাটা বা যা শুনছি যা দেখছি সেগুলো নিয়ে এখন একটুখানি একটা ভিডিও ছোট করে ছেড়ে দিই। কারণ এমনিও আজকে রবিবার, সারাদিনে কতটুকু কি সময় পাবো কি পাবো না, তো ভাবলাম যে ভিডিওটা করি। দেখো, আমার একটা জিনিস কি বক্তব্য জানো তো, যে স্বামী অত্যাচার করে একটা নারীর ওপরে, স্বামী দিনের পর দিন তোমার সাথে খারাপ ব্যবহার করে, স্বামী তোমাকে তোমার প্রাপ্য মর্যাদা, প্রাপ্য সম্মান, প্রাপ্য ভালোবাসা না দেয়, সেই মানুষটার প্রতি না আস্তে 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 একটা বিতৃষ্ণা এসে যায়। আমি বাস্তবটা বলছি তোমাদের কাছে, বিতৃষ্ণা এসে যায়। আজকে অনেক মানুষ এই পরকীয়া করছিস, ছি ধিক্কার, ছি তুই নোংরা, অবশ্যই নোংরা, কিন্তু সবার ক্ষেত্রে জিনিসটা আমি সমানভাবে ধরছি না। আমি কিছু পয়েন্ট তোমাদেরকে তুলে ধরছি। তখন কিন্তু যখন দেখবে একটা মানুষের তোমার প্রতি কোনো রকম কোনো অ্যাটেনশান নেই, তোমার প্রতি কোনো রকম তার কোনো কেয়ার নেই, তোমার প্রতি তার কোনো সম্মান বা ভালোবাসা নেই, অটোমেটিক্যালি সেই মানুষটার প্রতি কিন্তু তোমার একটা বিতৃষ্ণা জন্মাতে থাকবে, মায়াটা কেটে যাবে আস্তে আস্তে। কারণ একটা মেয়ে একটা সংসারে আসে সম্পূর্ণ গুছিয়ে একটা সংসার করার জন্য, কিন্তু এই সংসারের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের যে হয় সে হচ্ছে তার স্বামী। সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে না, আর পরিবারের কেউ আমাকে বুঝুক না বুঝুক, এই মানুষটার হাত ধরে আমি এসেছি যখন, এই মানুষটাই আমাকে বুঝবে, আর সেটা হওয়া উচিত। কারণ একটা মেয়ে বিয়ে করে আসে যখন, তখন কিন্তু একটা মেয়ের রেসপন্সিবিলিটি একা থাকে না, তখন কিন্তু সামনের ওই মানুষটা যে কিনা তাকে অন্যের বাড়ি থেকে বিয়ে করে নিয়ে এসেছে, তারও কিন্তু রেসপন্সিবিলিটি শুধুমাত্র পয়সা ইনকাম করা আর তাকে দুবেলা দুমুঠো ভাত দেওয়া, সেটা তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। রেসপন্সিবিলিটির মধ্যে পরস্পরের প্রতি কেয়ার, পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি সম্মান। আমি যদি দেখি একতরফা কেউ এফার্ট দিয়ে যাচ্ছে, অপর সাইড থেকে কোনো রকম সেরকম রেসপন্স আসছে না, সে সেটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে যে এটা তার রেসপন্সিবিলিটি, এটা তার কর্তব্য, স্ত্রী হিসাবে সে করবে। হোয়াট অ্যাবাউট ইউ? তুমি স্বামী হিসাবে তোমার কি দায়িত্ব কর্তব্য, এটাও তো দেখতে হবে। আমরা এরকম অনেক নারীরা আছি যারা এখন মা কাকিমাদের টাইমে আমাদের চলে গেছে, আমরা যারা এখন রয়েছি, আগামী জেনারেশন যারা আসবে, তাদের উদ্দেশ্যে প্রথমে আগামী জেনারেশনের উদ্দেশ্যে আমি একটা তাদেরকে পরিষ্কার কথা আমি বলতে চাই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, বিয়ে করিস না তোরা কেউ, বিয়েটাকে সবচেয়ে লাস্ট অপশানে রাখ। বিয়ে আমাকে করতেই হবে, এটা যেন কোনো মেয়ের মোটো না হয় যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার জীবনটাকে সুন্দর করে রাখতে হবে, কারণ আমার জীবনকে আমাকেই ভালোবাসতে হবে, কেউ ভালোবাসবে না একমাত্র মা বাবা ছাড়া। কপাল যাদের সত্যিই ভালো, স্বামীর ভালোবাসা তারা সেইভাবে পায়, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু এরকম এখন অনেক মানুষরা আছে যারা রেগুলার বেসিকের ওপর আমাদের ভিডিও দেখে, অনেক দিদিভাইরা আছে, অনেক বোনরা আছে, অনেক বন্ধুরা আছে, ঠিক আছে, তাদের প্রত্যেকের জীবনে কিন্তু কম বেশি এরকম সিচুয়েশান আসে। হ্যাঁ, কিছু মানুষ বলবে যে হ্যাঁ আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, কিছু মানুষ বলবে যেটা বলছো রিম্পা সেটা একদম ঠিক, এরকম পরিস্থিতি আসে, তখন তারা কি করে জানো, নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করে। দ্যাটস কল সেলফ স্যাটিসফ্যাকশন। এবার এই সেলফ স্যাটিসফ্যাকশনের মধ্যে তুমি কতটা দায়রা মেনটেন করছো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বুঝতে পারছি। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই করে এটা দিনের ফার্স্ট ভিডিও, আর আমার মনে হলো ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, কারণ যে ডগমগিয়ে একটা সিচুয়েশান যাচ্ছে না, এই সিচুয়েশানটা কোথায় কিভাবে কেন এলো এটা কিন্তু দেখার বিষয়, বুঝতে পারছি, এটা কিন্তু জানার বিষয়। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে আজকে এইরকম অনেক মহিলারা আছে যারা শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে জিনিসগুলোকে স্যাক্রিফাইস করে দেয়, যে চলো ঠিক আছে আমার লাইফের তো একটা ফেস চলে গেছে, থাক না, কিন্তু আমার ছেলে মেয়েগুলো মানুষ হোক। অনেক মারা কিন্তু এই একটা কারণের জন্য না সংসার ছাড়তে পারে, না তাদের সন্তানকে ছাড়তে পারে। সবাই তো আর টিনার মতন ডেসপারেট হতে পারে না। হ্যাঁ, আমি যদি দেখতাম যে আজকে টিনার শ্বশুরবাড়ি, সত্যি আমি টিনার হাজব্যান্ডকে এখন যেরকম দেখছি সেখানে ঠিক আছে চলো টিনা বেরিয়ে গেছে, বাট আমি বারবার বলবো টিনার বেরিয়ে যাওয়ার যে রিজনটা, বেরিয়ে যাওয়ার পরেও লাইফে অনেক কিছু করতে পারতো যেগুলো কিনা শ্বশুরবাড়িতেও পায়নি, সেটাও করেনি।
যে টাকা ও দুমুঠো করে ইনকাম করেছে সেগুলোকেও জলাঞ্জলি দিয়েছে। সর্বপ্রথম ওর উচিত ছিল নিজের পড়াশোনাটাকে স্টার্ট করা, আর যদিও বা পড়াশোনা না স্টার্ট করতে চাই তো নিজের মাথা গোজার একটা জায়গা তৈরি করা। এটা খুব দরকার ছিল, যেটা টিনা করেনি। যে কোনো জিনিসের একটা প্রাপ্য সময় আছে, কিন্তু সেটাকে টিনা বুঝতে পারেনি। ঠিক সেই রকমই এখন যে সিচুয়েশনটা ওয়াইটির বাজারে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের নান আদার দেন ধলি। ধলির যে বিষয়বস্তুগুলো এখন চোখের সামনে উঠে আসছে, আমি শুনছি আর আমি অবাক হচ্ছি যে হাউ ইজ দিস পসিবল, কী করে সম্ভব। ফ্যানটা অফ করি, দাঁড়াও, ঠিক করছে। এবার ঘটনা হচ্ছে ধলির নানান রকমের কল রেকর্ড, ভয়েস রেকর্ড এগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে, যেগুলো কিন্তু আমাদের কাছে ছাড়া হচ্ছে, আমরা শুনছি। ইভেন ধলিও বুঝতে পারছে যে আজকে যে কথাগুলো আমি এদের কাছে বিশ্বাস করে বলেছিলাম, এরা আজকে ফোরকাস্ট করে দিচ্ছে এইভাবে। সর্বশেষ আমি একটা সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ রে, তোর কি বিন্দুমাত্র অনুতাপ হচ্ছে না? বিন্দুমাত্র লজ্জাবোধ হচ্ছে না? আজকে যে যে ভয়েস রেকর্ডগুলো বেরিয়ে আসছে এগুলো অত্যন্ত ঘরের ভেতরকার চার দেওয়ালের মধ্যে। এই যে আমি বেডরুমটায় বসে আছি না, আমি বেডরুমের বাইরের কথাতেও যাব না, এটা আমার বেডরুমের ভেতরকার কথা। এই কথাগুলো এইভাবে শেয়ার হয়েছে, এইভাবে। হ্যাঁ, জানো তো, আমরা 5টা মহিলা যখন একসাথে বসি তখন নিজেদের মনের মধ্যে নানান রকমের দুঃখ, বেদনা, ক্ষোভ যেগুলো থাকে আমরা উগড়ে দিই, আমরা বলে দিই। কিন্তু কোথায় বলি? যে মানুষগুলোকে বেশি দিন হয়নি, আমি কিছুদিন হয়েছে চিনেছি, তাদের কাছে কত দিনের সম্পর্ক, বছর কেটে যায়। আজকে আমি তোমাদের একটা উদাহরণ দিই। পাপি আর আমি যেমন ছোট্টবেলা থেকে বন্ধু, ঠিক আছে, ওর আর আমার জীবনটা অন্যরকম, ঠিক আছে, পরস্পরকে কিছু শেয়ার করা। বাট তনুশ্রীদি, সে হয়ে গেছে এখন আমার ভীষণ ক্লোজ, কিন্তু তার সাথে ক্লোজনেসটা এসেছে আফটার 6 ইয়ার্স। এখন আমি তাকে ভরসা করে দুটো মনের কথা বলি, সে আমাকে ভরসা করে মনের দুটো কথা বলে। কেন? 6টা বছর একটা সম্পর্ককে আমরা দিয়েছি, আমরা দেখেছি, সেই ভরসাটা আমাদের জন্মেছে, সেই মেন্টালিটিটা আমাদের এসেছে, সেই বিশ্বাসটা এসেছে, একে বলা যেতে পারে। কিন্তু ওয়াইটির বাজারে যে সম্পর্কটাই ক্ষণিকের, এই মাস দুয়েকের জন্য জন্মেছিল, সেটা এতটাই গভীর হয়ে উঠেছিল যে আজকে দাঁড়িয়ে সংসারের এত অতীব গোপন কথাগুলো বসে তাদের সাথে আলোচনা করতে হয়েছে। না, তারাও করেছে, আমি বলবো না তারা করেছে, কিন্তু তাদের করা আর এর করার মধ্যে অনেক তফাৎ আছে। আজকে এই যে দেবশ্রীদি একটু আগে একটা ভিডিও চেয়েছে, যেখানে কিনা মন্দিরা ক্ষমা চেয়ে একটা জিনিস বোঝাতে চেয়েছে যে আমি কেন আজকে এই জিনিসগুলো করেছি, তোমরা তো আজকে বুঝতে পারছো। হ্যাঁ, আমি একদম মানছি যে আজকে মন্দিরারা এই ফাঁদটা না পাতলে অবশ্যই করে ধলির যে এই যে রূপটা, যে ক্যারেক্টারটা ও এতদিন একটা স্বচ্ছ বিনা দাগের একটা ক্যারেক্টার আমাদের সামনে তুলে ধরেছিল, সেটা সবার সামনে আসতো না। আজকে এই 5 সোল সিস্টার্সের মধ্যে এই যে 3 সোল সিস্টার্স, মানে মন্দিরা, মেক্সিকো আর শিলিগুড়ি, এরা 3 জনে যে জায়গাটা তৈরি করেছে, তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা ব্যবস্থা করেছে। তাদেরও কিছু কথা তারা বলেছে, কিন্তু যেগুলো বলেছে মানুষের কাছে তাদের কথাগুলো এখন ম্যাটার করছে না। কিন্তু তবু আমি মন্দিরার উদ্দেশ্যে একটা কথা বলবো, মন্দিরা কেন করেছো চলো বুঝলাম, কিন্তু এই কেনটা করতে গিয়ে এই যে মানুষগুলোকে তুমি ছোট করেছো, এগুলো কি খুব দরকার ছিল? এতটা নোংরামি করার খুব দরকার ছিল? দেবশ্রীদিকে এত গালাগালি দেওয়া, আমাদের মতন কিছু গুণাগুন্তি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মেল ক্রিয়েটারের বিছানা অবধি নিয়ে যাওয়া, আর তার বউকে আমাদের হাজব্যান্ডের বিছানায় নিয়ে আসা, এগুলো কি সত্যি খুব দরকার ছিল? খুব দরকার ছিল? মানে কাটা দিয়ে কাটা তুলতে গিয়ে এতটা ডেসপারেট হতে হয়েছে, এতটা নোংরামিতে নামতে হয়েছে যে আমাদের চরিত্র নিয়ে তোমরা পেছনে হনন করেছো, যেখানে তোমাদের প্রত্যেকটা চরিত্র একবারে মানে কি বলবো, কাদায় মাখা, বলতে বাধ্য হচ্ছি আজকে। তো সেখানে দাঁড়িয়ে আজকে যতই ধলি নিজেকে একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করুক না, ওপরে ভগবান আছে, তোর ভাবা উচিত ছিল আজকে স্বামী অত্যাচার করে, যেটা দিয়ে আমি স্টার্ট করলাম, তারপরে গিয়ে একটা কোনো মানুষ যদি তার জীবনে আসে যে কিনা তাকে সেই ভালোবাসাটা, সেই রেসপেক্টটা সে দিচ্ছে, অটোমেটিক্যালি সেই মানুষটার প্রতি একটা মায়া জন্মে যায়। আমি মানলাম, ঠিক আছে, প্রথম কথা চুজ করেছিস এমন একটা মানুষকে, সে হচ্ছে ভাগনা, মানে ননদ নন্দায়ের সন্তান, নিজের, তাও আবার সবচেয়ে বড় কথা। তার থেকে বড় কথা বয়সে সে কত ছোট, সন্তান তুললো। তার থেকে বড় কথা, তোর হাজব্যান্ড আজকে যেটা আমি তন্দ্রার ভিডিও থেকে দেখলাম, তুই মার্ক করে করে দেখাচ্ছিস কোথায় কোথায় হাতাহাতিতে তোদের এই অবস্থা হয়েছে। তোর হাজব্যান্ড তো এরকম ছিল না। দাদা নমস্কার,
যত দিন যাচ্ছে আপনার প্রতি আমার মানে ধূলিসাৎ হয়ে যাচ্ছে যতটুকু রেসপেক্ট থাকছে। আপনি স্ত্রীর গায়ে হাত তোলেন। না আমি মানছি আপনার স্ত্রী ধোয়া তুলসী পাতা না, অতীব জঘন্য। লোকের পিণ্ডি চটকে গেছে, হ্যাঁ, লোকের পিণ্ডি চটকে গেছে। অন্যের পরকীয়ায় যখন সঙ্গ দিতে গেছিল কই সেই সময় তো বারণ করেননি যে আজকে ও পরকীয়া করছে, সংসার এরা ভাঙছে, তুমি গেছো ওখানে কাঁদ দিতে, বলেননি তো। আজকে বুঝতে পারছেন? আজকে বউকে মনে হচ্ছে জুতো দিয়ে মারি, আর বড়াই করবি না নিজের স্বামীর। লোক সমাজে এসে না আর নিজের স্বামীর বড়াই করবি না যে তোর স্বামী তোকে খুব ভালোবাসে, তোর স্বামী তোকে জুতোর বাড়ি মারে, বুঝছিস? ধস্তাধস্তি করে তুই কালশিটে ফেলার শরীরে, কালশিটে কেন করে বলতো? তোর স্বামী কি দেওয়ান থেকে এরকম মারতো বা এরকম ব্যবহার করতো না? আমরা যতদূর জানি না এরকম তো করতো না। তাহলে কবে থেকে হলো এই জিনিসটা? কবে থেকে হলো? যখন সে জানতে পারলো তোর স্বামী তোর সঙ্গ দিচ্ছে, এটা বলতে চাইছিস। এমন কেমন সঙ্গ দিচ্ছিল তখন দেয়নি কেন? এখন সঙ্গটা দিচ্ছে কেন? এখন তো পাঁচকান হয়ে গেছে। সেটা তো তখন ঘরবন্দি ছিল, তোকে যখন জুতো মেরেছে, যখন তোর হাত কালশিটে করেছে, যখন তোকে হিনাল বলেছে, সেটাকেও তুই পাবলিকলি পোস্ট করে দিয়েছিস যে আমাকে আমার হাজব্যান্ড কিন্তু হিনাল বলেছে। কি বাহাদুরি, কি বাহাদুরি! স্বামীর টাকায় জল গরম হলো না সেটাও এখানে বলার বিষয়, স্বামী আমাকে হিনাল বলেছে সেটাও আমার এখানে বলার বিষয়। শুধু আমাকে কেলিয়েছে সেটা আমি অফ ক্যামেরা বলেছি, কিন্তু যাদেরকে বলেছি তারা সুন্দর করে দেখিয়ে দিয়েছি। বাকাডি খাস? ও বাকাডি খাস? ভালো না ফ্লেভারটা? বাকাডি খাস। আর কণিকাদের একটা বোতল দেখতে পেয়ে তাদেরকে বাইজি নাচনার মাতাল বলে দিয়েছিলিস। বল কেন তোর হাজব্যান্ড তোকে জুতাবে না? জুতালেও কম, সেটা জানিস তো, জুতালেও কম। যদি আগে জুতাতো তারপরে তুই ভাগনার কোলে গিয়ে পড়তিস তবুও মেনে নিতাম, চলো স্বামীটা অত্যাচার করে তো মনে হয় ভাগনা সেই জায়গাটা কভার করছে, তবুও কোথাও না কোথাও একটা সান্ত্বনার জায়গা ছিল। কিন্তু তুই তো ভাগনার সাথে মিলিত হয়েছিস, তারপরে তোর হাজব্যান্ড তোকে জুতানোর কথা বলেছে, তো সেটা খারাপ কি বলেছে? কারণ তোর হাজব্যান্ড তো আর বাকি 5টা হাজব্যান্ডের মতো না, বেশ তোর নেওয়াটাই। তোর কথায় কান ধরে ওঠানো, কান ধরে বসানো। তাহলে সেই হাজব্যান্ডকে বিট্রে করে তারপরে গিয়ে তুই অন্য জায়গায় বাই দেবে। ভয়েস রেকর্ডিংটা শুনলাম যেখানে কিনা তুই বলছিস যে তুই সত্যি, আমি অবাক হলাম একটা জিনিস জেনে যে হ্যাঁ সত্যি তো, তুই তো মারুকে প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করেছিস। মারুর মা তোর ভরসায় মারুকে ওখানে ছেড়েছিল, কিন্তু তার কোনোটাই তুই রাখতে পারিসনি। প্রথম কথা, মারু মাল খেয়েছে, আজকে তোর সাথে গেছে, তুই অ্যাজ এ গার্জেন, হ্যাঁ তোর সাথে মাল খাবে কেন? তুই সেটাকে অ্যালাউ করলি কেন? প্রথম কথা। তারপরে সেখানে তুই বলতে চাই যে আমি ভয়েস রেকর্ডিংটা শুনছি আর আমি মিচকে মিচকে হাসছি। তুই বলছিস যে তুই চাইছিলি যে তোর ভাগনার সাথে মারুর একটা সেটিং হয়ে যায়। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই এই যে কি বলি বলতো, তুই এই অনুপমের সাথে মারিয়ার বিয়েটা হওয়ার পর থেকে তুই কিন্তু হিন্দু মুসলিমের একটা কাস্ট সংক্রান্ত বিষয়কে নিয়ে প্রতিবার তুই তুলে ধরেছিস যে মারু কি করে এই পুজোগুলো করছে, মারু কেন রোজা রাখে না, মারু কেন নামাজ পড়ে না 3 টাইম। তুই কিন্তু এই জিনিসগুলোকে প্রত্যেকবার তুলে ধরেছিস যে তোরা দুটো আলাদা কাস্ট, আলাদা কাস্টের মধ্যে থেকে মারু কী করে এই এত মিলিত হয়ে গেল, মারু কী করে এই হিন্দু রিচুয়ালসগুলোকে পালন করছে, বাট মারু অবশ্যই করে নিজের কালচারটাকে বহন করছে না। এটা তুই বারবার করে প্রত্যেকটা ভিডিওতে হাইলাইট করার চেষ্টা করেছিস। তাহলে আমাকে একটা কথা বল, তুই তোর ভাগনার সাথে মারিয়াকে ইনভলভ করার চেষ্টা কেন করছিলিস? কারণ তোর ভাগনা মানে তোদের ফ্যামিলির সদস্য, তোর ফ্যামিলির সদস্য হিন্দু। তা তুই একটা মুসলিম মেয়েকে, না আমার এখানে হিন্দু মুসলিমের কোনো কিছু না, আজকে ওই টপিকটা তুলেছে বলে আজকে আমাকে এইভাবে বলতে হচ্ছে। ধর্ম মানুষের ক্রিয়েট করা, মানুষ করেছে, ভগবান সৃষ্টি করেনি। ওই মুসলিমের রক্তটা কাটলেও আমাদের লাল রক্তই বেরোবে, এই হিন্দুর গাটা কাটলেও কিন্তু সেই লাল রক্তই বেরোবে। এবার ওই দুটো রক্তকে মিলিয়ে এখন আমাকে বলতে হবে কোনটা হিন্দুর রক্ত কোনটা মুসলিমের রক্ত। খুব চিপ লাগে আমার এইসব আলোচনা করতে। কিন্তু আজকে যে দিনের পর দিন অনুপমের কাস্ট আর মারিয়ার কাস্ট নিয়ে তুলনামূলক আলোচনা করে গেছে প্রতিদিন প্রতিনিয়ত, তাহলে সেখানে দাঁড়িয়ে একটা হিন্দু কাস্টের মেয়েকে, মুসলিম কাস্টের মেয়েকে কি করে তার ভাগনা মানে একজন হিন্দু কাস্টের ছেলের সাথে সে ইনভলভ করতে চেয়েছিল, যেটা কিনা তার ভাগনার খুব অফেন্সিভ লেগেছে, একদম অফেন্সিভ লেগেছে। সে বলেছে খবরদার, হ্যাঁ আমার সব ক্ষেত্রে তোমাকেই চাই, তোমাকে চাই, তোমাকে চাই, হ্যাঁ ভাগনা বলেছে বল, মানে সে এটা গদগদ ভাব আর কি, তোকেই চাই।
তারপরে তো দীঘা থেকে যাওয়া, দীঘা আসার পরেই তারপরে বিষয়টা একবারে মাখো মাখো হলো। হ্যাঁ, মানে ঠিক একটা মাখো মাখো ব্যাপারটা, কারণ ও নিতে পারেনি। আমি যে চোখে তোমাকে দেখি সেই চোখে আমি মারিয়াকে দেখবো কী করে? হাউ ইজ দিস পসিবল? সত্যিই তো, ও তো তোকে দেখেছে, তোকে ফিল করেছে, ব্যাড টাচ গুড টাচের ফিলিংসটা তোকে দিয়েছে। মারিয়ার দিকেও তাকাবে কী করে? ও লয়্যালটি মেনটেন করেছে, ছেলেটা লয়াল আছে, বল লয়াল আছে, যার জন্যই তো গলে গেছিস, গলে গেছিস, ভুল জায়গায় গলেছিস, অন্যায় করেছিস। তুই যখন বিয়ে করে এসেছিস, ও 14 বছরের একটা বাচ্চা ছেলে, সেই ছেলেটার সাথে আজকে ইনভলভ হতে গিয়ে তো দুবার পা কাঁপলো না, হাত কাঁপলো না? আমি কী করছি, কী করছি? আজকে তুই বলছিস যেদিন আমার ভাগনা এসে বলবে ছুলবে ছুলবে, ফিলারে ছুলবে লোকে তোর ভাগনাকে, বুঝছিস? ভাগনাগিরি ছুটিয়ে দেবে, ফিলারে এরকম ছুলবে মানুষ। আর সবাই বুঝতে পারছে, তুই বুঝতে পারছিস না তুই কী কী ভয়েস রেকর্ডিং লোকের কাছে প্রোভাইড করে রেখে দিয়েছিস? অ্যাকচুয়ালি না, বুঝতে সবই পাচ্ছিস, কিন্তু ওই যে নির্লজ্জতার চরম শিখরে পৌঁছে গেছিস, এই জন্য তোর কাছে এগুলো কোনো ম্যাটারই করে না, বুঝতে পেরেছিস? তোর কাছে ম্যাটারই করে না। তুই বাকারি খাস, সেই ছবি তুই তুলে দেখা, ফ্লেভার ও যৎ সামান্য, যৎ সামান্য খাস, সব খাও, অথচ লোককে নিয়ে তুমি নিন্দায় বসো। হ্যাঁ, আজকে তুই মারুকে নিয়ে জ্ঞানের কথা বলতে বসেছিস, অথচ মারুকে ওর সামান্য ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হয়েছে মানেই আমি চটজলদি কারোর সাথে ইনভলভ হয়ে যেতে পারবো না। তুই সেখানে ট্রাই করে গেছিস যে তোর ভাগনার সাথে, আর এদিকে তুই কি বলিস? বাবা এই যে এতটা হয়েছে, এটা এক্সট্রা। তুই কি বলিস যে হিন্দু কাস্টের ছেলে মুসলিম কাস্টের মেয়ে, হ্যাঁ কেন নামাজ পড়ে না, কেমনই পড়ে না, আজকে ওকে ওর সাথে ইনভলভ করে দিলে তোর ননদ নন্দাই মেনে নিত? তবুও ভালো ছিল বলবো, তোর সাথে মানাটা খুব চাপের, কারণ ননদ ডাকবি না শাশুড়ি ডাকবি, শাশুড়িকে শাশুড়ি ডাকবি না দিদা শাশুড়ি ডাকবি, সেটাই তো হয়ে গেছে গণ্ডগোল, সম্পর্কের একবারে ঘ্যাটা ঘ্যাটা। তাহলে তো তোর স্বামী তোর মামা শ্বশুর হয়ে যাবে। কিছু মনে করিস না, কিছু মনে করিস না, স্বামীর বিষয়ে এইসব আলোচনাও করতে হচ্ছে তোকে, হাতাহাতিতে এই দশা, তারপরে জুতো। নিজের পয়সা ইনকাম করতিস তো বেরিয়ে যেতিস, হাজব্যান্ড যদি অত্যাচার করতো বেরিয়ে চলে যেতিস, কিন্তু ঘরে থেকে করার মজাটাই আলাদা, বল? এটা অবশ্যই করে, ঘরে থেকে করার মজাটাই আলাদা। বাইরেও কোথাও যেতে হলো না, কিন্তু ঘরের ব্যাপারটাই যে এইভাবে বাইরে ফোর্সকাস্ট হয়ে যাবে এটা তুই ভাবতে পারিসনি, এটা তুই ভাবনার মানে বাইরেই ছিল একদম। যাক, আমি প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, সব সময় যে পুরুষ দরকার হয় তা না, কিন্তু অন্যায় অত্যাচার কখনো সহ্য করবে না। সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে সুখী রাখতে শেখো। তুমি ঠিক তো গোটা জগৎ ঠিক, বোঝাতে পারছি আশা করি। আমাকে নন্দিতাদি ভাই জিজ্ঞাসা করেছে যে রিপা ছেলেরা বড় হয়ে যাচ্ছে, তুমি কি করে ছোট হয়ে যাচ্ছ? হ্যাঁ, তোমাদের ভালোবাসে, মাই ডগ টাইপ সিচুয়েশন। দিদিভাই তুমি খুব প্রাউড ফিল করো, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ভীষণ ভালো লাগলো শুনে। আমার খুব ভাল লাগে যখন মারা এইভাবে গর্ব করে বলে। আমি তো ভীষণ পাগলের মতন হ্যাপি হব যদি আমার ছেলেরা একটা সঠিক জায়গায় তারা সেট হয়ে যায়। সামান্য স্পোর্টসের মাঠে দৌড়ায় আমার ছেলে, আমি পারলে মাঠের মধ্যে পড়ে যাই, সব গার্জেনরা জানে আমি প্রচণ্ড পরিমাণে অত্যাচার করি, আমি এতটা এক্সাইটেড হয়ে পড়ি। মানে আমার প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের অ্যাচিভমেন্ট কী যে আনন্দের, সেটা ধারণার বাইরে। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য